তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি না মানলে ঈদের পর হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি, গণসমাবেশে খালেদা জিয়ার ঘোষণা। যানবাহন শূন্য রাজধানীর অনেক সড়ক, জনদুর্ভোগ চরমে, দেশের বিভিন্ন রুটে ঢাকামুখী যান চলাচলে বাধা। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতা নিরসনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত মজিনা। কোকেনের বাজার সৃষ্টিতে সক্রিয় আন্তর্জাতিক মাদক চক্র, বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে রুট হিসেবে। আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএসটিএমটি বা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করলে ঈদের পর হরতাল, অবরোধ ও অবস্থান কর্মসূচি সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও 18 দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণসমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। এছাড়া একই দাবিতে জুন-জুলাই মাসে মোট 5 দিন দেশজুড়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয় সমাবেশ থেকে। আহমেদ সাগর জানাচ্ছেন বিস্তারিত। লাখো মানুষের সমাবেশে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করার পাশাপাশি জোট সরকারের আমলের উন্নয়নের নানা দিক তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রকে শ্রদ্ধা করেনি। এরশাদ বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো পেছনের দরজা দিয়ে যারাই ক্ষমতায় এসেছে তাদেরই স্বাগত জানিয়েছে দলটি। এখন তারা নিজেরাই ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইছে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারকে তাদের এত ভয়। প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করবেন, এত ভয় কেন? আপনারা দাবি করেন অনেক কাজ করেছেন দেশের জন্য, অনেক নাকি জনপ্রিয়। যদি জনপ্রিয় হয় তাহলে ভয় কিসের? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন, যদি আপনারা জনপ্রিয় হন আবার ক্ষমতায় আসবেন। বেগম জিয়া বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র হুমকির মুখে, সার্বভৌমত্ব নাই সংসদের। সংসদ সদস্যদের কথার কোনো মূল্য দেয়া হয় না, এমনকি স্পিকারকে পর্যন্ত আজকে অপমান করা হয়। স্পিকারকে বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে স্পিকারের নামে। যেই দেশে পার্লামেন্ট সদস্যদের কোনো সম্মান নাই, সেই দেশে গণতন্ত্র কি করে টিকে থাকবে? তাই আজকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই এই সরকার উঠে পড়ে লেগেছে। বিএনপি চেয়ারপারসন বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করলে ঈদের পর কঠোর কর্মসূচি দেয়া হবে। বিদ্যুৎ, গ্যাস, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ এবং তাদের ভোগান্তি নিরসনে সরকার ব্যর্থ হলে আগামী ঈদের পর হরতাল, অবরোধ, অবস্থান, ধর্মঘট সহ অন্যান্য সকল কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। ক্ষমতায় গেলে দুটো পদ্মা সেতু ছাড়াও 2030 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত করার অঙ্গীকার করেন বিরোধী দলীয় নেতা। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রধান সড়ক অনেকটাই ফাঁকা ছিল। গণপরিবহনের সংখ্যা অনেক কম থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রিপোর্ট করছেন আরিফুর রহমান। এমন দৃশ্য ছিল সোমবার নগরীর অধিকাংশ প্রধান সড়কগুলোর। সকালে বাসা থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাসে দেখা পাওয়া ছিল রীতিমতো দুষ্কর। এ কারণে বিপাকে পড়তে হয় অফিসগামী সাধারণ মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের। আমি তো এখানে প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়াইছি, আমার মধ্যে আমি কোনো গাড়ি পাইনি। আমি 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না। আজকে একটা পরীক্ষাও ছিল, সেটাও মিস গেল। এটা দায় কে নিবে? লঞ্চ বন্ধ করে দিছে। আমি সদরঘাট থেকে এখানে আসলাম, ঘোড়ার গাড়িতে গুলিস্তান আসছি, তারপরে এই পর্যন্ত আসছি, 2টা বাস চেঞ্জ করে। বাসে দেখা পাওয়া মাত্রই তাতে জীবনের ঝুঁকি নিয়ে উঠতে দেখা গেছে অনেককে। বাস যারা পাননি তাদের কেউ ভ্যানে করে, যাদের ভাগ্যে তাও জোটেনি তাদের অপেক্ষা করতে দেখা যায় ঘন্টার পর ঘন্টা। শেষ পর্যন্ত কিছু না পেয়েই পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হয়েছেন অনেকে। আমরা গাড়ি পাচ্ছি না, গাড়ির জন্য এরকম কষ্ট করে গাজীপুর থেকে হাঁটে যাচ্ছি মাহফিলে। গাড়ি আমাদেরকে নামাই দিয়েছে, বলছে স্যার সামনে যাবে না, এই জন্য আমি নেমে হেঁটে যাচ্ছি। নোয়াখালী থেকে এক পর্যায়ে এখন অনেক 3 ভাঙা দিয়ে পর্যন্ত আপনার সোনারগাঁও হোটেল পর্যন্ত আসছি। সামনের দিকে এখন হেঁটে চলতেছে, গাড়ি নেই। অনেকে ব্যর্থ হয়ে বাসার ফিরতি পথ ধরেছেন।
জনসমাবেশকে কেন্দ্র করে পরিবহন মালিকদের কোনো নির্দেশনা যেমন দেয়া হয়নি, তেমনি গণগ্রেফতারও করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন হরতাল বা সমাবেশের আগে মানুষের ভিতরে এক ধরনের ভীতি তৈরি হয়। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন এই ধরনের রাজনৈতিক সমাবেশের আগে যানবাহনের সংখ্যা কমে যায়, সেটার অংশ হতে পারে। আইনে গণগ্রেফতার বলে কোনো শব্দ নেই। আর আমাদের ঢাকা মহানগরীতে আমরা আমাদের যে ওয়ারেন্টের আসামি ছাড়া অন্য কোনো গ্রেপ্তার, বিশেষ কোনো গ্রেপ্তার আমাদের নাই। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত 61 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়া থেকে ঢাকাগামী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার বিষয়ে স্থানীয় মোটর মালিক সমিতির নেতারা জানান, বন্ধের বিষয়ে লিখিত কোনো নির্দেশনা নেই, তবে ঢাকা থেকে গাড়ি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। সকালে বাস স্ট্যান্ডে এসে যানবাহন না পেয়ে অনেকে ফেরত যান। রোববার রাত থেকেই নারায়ণগঞ্জ থেকে রাজধানীর সাথে বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ বিষয়ে পরিবহন মালিক সমিতির এক নেতা জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীর প্রবেশপথ সাভার ও আশুলিয়ায় ব্যাপক তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ। বাস, ট্রাক, এমনকি রিকশা ভ্যানও আটকে রাখে পুলিশ। গণপরিবহনের তীব্র সংকটে চরম বিপাকে পড়েন ঢাকাগামী সাধারণ মানুষ। মানিকগঞ্জ থেকে সকাল থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। জনসমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় পরিবহন মালিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন বলে জানানো হয়। কিশোরগঞ্জ জেলা বাস স্ট্যান্ড থেকে ঢাকার মহাখালী ও সাইদাবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে আসেনি, তবে অন্যান্য গন্তব্যে যথারীতি বাস চলাচল করেছে। বরিশাল থেকে আজও ঢাকাগামী সকল বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝালকাঠিতেও গতকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে ঢাকা মুন্সিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ছিল এবং লঞ্চঘাট থেকেও ঢাকাগামী কোনো লঞ্চ ছাড়েনি। অপরদিকে জনসমাবেশে যোগ দিতে আসার পথে গতরাতে কুমিল্লা রেল স্টেশন থেকে জামায়াতের 30 নেতাকর্মী, কুষ্টিয়া ও চাঁদপুর থেকে 31 নেতাকর্মীকে আটক করা হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বাস্তবতা উপলব্ধি করতে পেরে বিরোধী দল আন্দোলনের কঠোর কর্মসূচি পরিহার করেছে। আর বিরোধী দলের গণসমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগের জন্য সরকার নয়, বরং বিরোধী দলকেই দায়ী করেছেন তিনি। গত 3 বছর ধরে তারা বিভিন্ন সময়ে হুঙ্কার দিয়েছে, কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিয়েছে এবং ফলাফল কী হয়েছে সেটা দেশবাসীও দেখেছে, ওনারা নিজে উপলব্ধি করতে পেরেছেন। আমার বিশ্বাস বিরোধী দলের নেত্রী বেগম খালেদা বাস্তবতা উপলব্ধি করতে পেরেই ওনার কঠোর কর্মসূচি থেকে রণভঙ্গ দিয়ে এখন উনি 3 মাসের আবার নতুন কর্মসূচি দিচ্ছেন। এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকারের মতো অসাংবিধানিক কোনো দাবি বর্তমান সরকার কখনো মেনে নেবে না এবং এটা মেনে নেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণও নেই। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হয়, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনটা কীভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা নিয়ে বসে আমরা সমস্যার সমাধান করতে পারি। যানবাহনে অতিরিক্ত মালামাল বহন নিয়ন্ত্রণ করতে একটি নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মোটরযানের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2012 অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যানবাহনে অতিরিক্ত মালামাল বহন একদিকে ঝুঁকিপূর্ণ এবং অন্যদিকে সড়কের জন্য ক্ষতিকর বলে এর রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যায়। মালামাল বহনের উচ্চসীমা নির্ধারিত থাকলেও তা বাস্তবায়নের জন্য এই নীতিমালা করা হয়েছে। এছাড়া বৈঠকে এডিপি ও জাতিসংঘের 2টি আলাদা সভায় বাংলাদেশের অংশগ্রহণের প্রতিবেদন অবহিত করা হয়। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতা নিরসনে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠক শেষে কথা জানান। আর জুলাইয়ের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আবারও জানিয়েছেন অর্থমন্ত্রী। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত রেখেছে বিশ্বব্যাংক। আর বিশ্বব্যাংকের বাইরে এই সেতুতে অর্থায়নের বিকল্প প্রস্তাব পাওয়া গেছে একমাত্র মালয়েশিয়ার কাছ থেকে। বিকল্প অর্থায়নের সিদ্ধান্ত নিতে হলেও আগে বিশ্বব্যাংকের সাথে জটিলতার সুরাহা করতে হবে। এ অবস্থায় মার্কিন রাষ্ট্রদূত বললেন, পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের জন্য এই সেতুটির প্রয়োজনীয়তার কথা বিশ্বব্যাংকের কাছে তুলে ধরবে তার সরকার। I think the United States
has all along played a very helpful role in conveying to the World Bank management the importance of this bridge, as I said earlier, to link 50-60 million Bangladeshis to the rest of their country, to link Mongla Port, to link Benapole. যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সহযোগিতামূলক ভূমিকার ফলেই বিশ্বব্যাংকের সাথে আলোচনা এগিয়ে চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিশ্বব্যাংকের পক্ষ থেকে সাড়াও পাওয়া গেছে। বিশ্বব্যাংকের কাছ থেকে আমি ইতিমধ্যে একটা চিঠি পেয়েছি, সেই চিঠিটাই এখন বিবেচনা করছি। সেই চিঠির জবাব আমাকে তাদের দিতে হবে, তারপরে একটা সিদ্ধান্ত আমি এই ভিত্তিতেই বলছি যে জুলাই মাসে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছব কিভাবে পদ্মা ব্রিজ হবে। এর আগে বৈঠকে ড্যান মজিনা শ্রমিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের উদ্বেগ, স্বচ্ছতার সাথে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে তার সরকারের আগ্রহ এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট টিকফা চুক্তি স্বাক্ষরের বিষয়েও কথা বলেন অর্থমন্ত্রীর সাথে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিএনপির সাবেক নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে 17টি অভিযোগে আলীমকে অভিযুক্ত করেন চেয়ারম্যান এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এর পূর্ণাঙ্গ বেঞ্চ। মানবতা বিরোধী অপরাধে এ নিয়ে গ্রেফতারকৃত 8 জনের মধ্যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হল। হাসান জাবেদের রিপোর্ট। আব্দুল আলীম মুক্তিযুদ্ধ চলাকালে জয়পুরহাটের শান্তি কমিটির সভাপতি ও রাজাকার কমান্ডার ছিলেন এবং এরই অংশ হিসেবে তিনি পাক বাহিনীর সাথে সম্পৃক্ত থেকে ওই এলাকায় গণহত্যা চালিয়েছেন। এসব অভিযোগে প্রসিকিউশন তার বিরুদ্ধে 28টি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলেও ট্রাইব্যুনাল 17টি ঘটনা আমলে নিয়ে অভিযোগ গঠন করে। 332 জনকে হত্যা করা হয়েছে করয় কাদিরপুর এলাকায়। এই গণহত্যার সাথে তাকে যুক্ত করা হয়েছে। ডাক্তার আবুল কাশেম, তার হত্যার সাথে যুক্ত করা হয়েছে। 26 জন মুক্তিযুদ্ধ হিসাবে যাদেরকে সন্দেহ করা হয়েছিল এবং যাদের সাথে আসামি আব্দুল আলীম এবং মেজর আফজালের ছবি আছে, সেই 26 জনের গণহত্যার সাথেও তাকে যুক্ত করা হয়েছে। অভিযোগ পরে শোনানোর পর এসব ঘটনায় তিনি জড়িত কিনা ট্রাইব্যুনাল চেয়ারম্যান জিজ্ঞাসা করলে আব্দুল আলীম জানান, ছাত্রজীবন থেকে তিনি একজন প্রগতিশীল মানুষ, মূলত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছেন বলেই এসব অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যাচার। তিনি জানান, 20 এপ্রিল 1971 থেকে 2.5 মাস আত্মগোপনে ছিলেন। 26 ব্যক্তিকে হত্যার যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই সব ব্যক্তি বেঁচে আছেন বলেও দাবি করেন আলীম। এই 26 জন গণহত্যার যে সম্পৃক্ততা মাননীয় প্রসিকিউশন নিয়ে এসছে আদালতের সামনে, 26 জনই বেঁচে আছেন এবং এটা আমরা সঠিক সময়ে আদালতের সামনে তারা যে বেঁচে আছেন এটা উপস্থাপন করব। আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিনে থাকবেন বলে আদেশে উল্লেখ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বনেদি মাদক হিসেবে পরিচিত কোকেনের বাংলাদেশে বাজার সৃষ্টিতে সক্রিয় রয়েছে আফ্রিকার বেশ কয়েকটি মাদক পাচারকারী সিন্ডিকেট। এছাড়া চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া বিদেশি মাদক পাচারকারীরা গোয়েন্দাদের এমন তথ্য দিয়েছেন। দিদার চৌধুরীর রিপোর্ট। নাইজেরিয়া, ঘানা সহ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মাদক সিন্ডিকেট অত্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় মরণ নেশা কোকেন। আন্তর্জাতিক বাজারে 1 কেজি কোকেনের বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। ইদানিং বাংলাদেশেও বিক্রি হচ্ছে কোকেন। রাজধানীতে অবস্থান করা কিছু বিদেশি মূলত এদেশে এসব মাদক ছড়িয়ে দিতে কাজ করছে। এছাড়া এসব বিদেশিদের বিরুদ্ধে দেশের মধ্যে প্রতারণা, ডলার জালিয়াতি, অনৈতিক কর্মকাণ্ড সহ নানা অভিযোগ রয়েছে। গোয়েন্দারা বলছেন, প্রথমে এরা রাজধানীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রতারণার ফাঁদ পেতে সাথে থাকা নিষিদ্ধ পণ্য বিপণনের কাজটি সেরে নেয়। বিদেশি এসব নাগরিক ধরা পড়ার পর অনেক সময় বাংলাদেশে আসার বৈধ কাগজপত্র দেখাতে পারে না। কিছুদিন আগে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া নাইজেরীয় নাগরিক আইকেম বেটসির কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 1 কেজি কোকেন। বেটসি এনটিভিকে জানান, এর আগেও তিনি বাংলাদেশে এসেছিলেন। এবার এসেছেন অভিনব কায়দায় নিজের পেটে কোকেন নিয়ে। তবে এদেশীয় এজেন্ট সময় মতো যোগাযোগ না করায় সবকিছু গোল বেঁধে যায়।
আমাকে বলা হয়েছিল হোটেলে অপেক্ষা করলেই চলবে, সিন্ডিকেটের সদস্যরা এসে সংগ্রহ করে নেবে কোকেন। আমি জানি নিষিদ্ধ পণ্যের লেনদেন এভাবেই হয়, কিন্তু ফোন কল না আসায় আমার পেটেই রয়ে যায় কোকেনগুলো। পরে জানতে পারি আমার এজেন্ট মালয়েশিয়ায় অবস্থান করছিল। বেটসি জানান, আফ্রিকার বেশ কয়েকটি দেশের মাদক পাচার সিন্ডিকেট বাংলাদেশে সক্রিয় রয়েছে। বেটসি এ ধরনেরই একটি চক্রের সদস্য। প্রতি চালানে $5,000 থেকে $10,000 পান তিনি। নাইজেরিয়ান মুদ্রায় $1 মিলিয়ন চুক্তিতে আমি এদেশে এসেছিলাম, যা আমার জন্য অনেক টাকা। আফ্রিকার অনেক দেশের নারী ও পুরুষ এ ধরনের সিন্ডিকেটের হয়ে কাজ করছে। আমার পরিচিত অনেকেই কোকেন নিয়ে এদেশে এসেছিল। ইমিগ্রেশন ব্যবস্থা অন্য দেশের তুলনায় দুর্বল হওয়ায় বাংলাদেশের মধ্য দিয়ে মাদক পাচার সহজ বলে জানান বেটসি। দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 4 মাসেও সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীকে খুঁজে বের করা দূরে থাক, হত্যার কারণ পর্যন্ত উদ্ধার করতে পারেনি গোয়েন্দারা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তের ফলাফল বলা যায় এখন পর্যন্ত শূন্য। হত্যাকাণ্ডের প্রায় 2.5 মাস পর মামলার তদন্তের দায়িত্ব নেওয়া র্যাব বলছে নিহত দম্পতির ভিসেরা রিপোর্টে কিছু উত্তর পেয়েছে তারা। দিদার চৌধুরীর আরেকটি রিপোর্ট। 4 মাস হতে চললেও মায়ের কান্না যেন থামে না। সাগর সরোয়ারের মা সালেহা মনিরের চোখের জল অবিরাম খুঁজে বেড়ায় তার প্রিয় সন্তানকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেষ্টার কমতি দেখছেন না তিনি, তবুও কোথায় যেন আটকে আছে সবকিছু। হাইকোর্টের নির্দেশে র্যাব বর্তমানে সাগর রুনির হত্যার তদন্ত করছে। র্যাব বলছে সাগর রুনির ভিসেরা রিপোর্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছেন তারা। তদন্ত স্বার্থে আমি আপনার সে ভিসার রেজাল্টটা আমরা বলতে পারছি না, বাট অবশ্যই মূল প্রশ্ন উত্তর আমরা পেয়েছি। এছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন ছিল, যেগুলোর কিছু আমরা পেয়েছি, কিছু আমরা পাইনি। এদিকে সাগর রুনি দম্পতির একমাত্র ছেলে মেঘ ভালো আছে বলে জানিয়েছেন তার মামা। নিয়মিত স্কুলে যাচ্ছে মেঘ, প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বাবা মায়ের জন্য দোয়া করছে সে। যতটা সম্ভব আমাকে খেলাধুলা যতটা রাখা যায় করছি। আর ওর বাবা মার ব্যাপারে আসলে কোথাও দেখলে পেপারে বা টিভিতে দেখলে ওর অনেক কোশ্চেন করে, বা কোনো খেলনা নিয়ে সামনে আসলে তখন তো বলে যে বাবা আমাকে এটা দিয়েছিল। এগুলো স্যার রাতে এসে দোয়া করে, বাবা মার জন্য দোয়া করে যেন বাবা মা ভালো থাকে, তারপরে যেই চোরগুলো করেছে তারা যেন পাগল হয়ে যায়। এই দোয়াগুলো সে প্রতিদিন রাতে শোয়ার আগে একবার বাবা মার জন্য দোয়া করে তারপরে সে ঘুমাতে যায়। তবে এখনও বাবা মায়ের খুনে চিহ্নিত না হওয়ায় মেঘ কিছুটা অস্থির বলে জানিয়েছেন নিহত রুনির ভাই। দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে থাকছে। পাচারের উদ্দেশ্যে রাখা সুন্দরবনের 3টি বাঘের বাচ্চা রাজধানীতে উদ্ধার। নরসিংদীতে বিচারককে পেটানোর ঘটনায় এসপি সহ 3 পুলিশ সদস্যকে তলব হাইকোর্টের নাজিরের মামলা। দেখছেন সন্ধ্যার খবর এনটিভিতে। পাচারের উদ্দেশ্যে রাখা বাঘের 3টি বাচ্চাকে রাজধানীর শ্যামলের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে র্যাব। সেই সাথে আন্তর্জাতিক চক্রের এক সদস্যকেও আটক করেছে তারা। রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চাগুলো সুন্দরবন থেকে আনা হয়েছিল। আরিফুর রহমানের আরেকটি রিপোর্ট। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বাঘের এই ছানাগুলোকে দেখলে যে কারো মনে এ কথাটা আসবেই, যাদের থাকার কথা বনে তারা এখন খাঁচায় বন্দি। অসুস্থ হয়ে পড়ায় চিৎকার করে যেন জানাচ্ছিল বাচ্চা 3টি। 3 মাস বয়সী বাঘের বাচ্চা 3টি আনা হয়েছে সাতক্ষীরা থেকে। জানা যায় প্রতিটি 20 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। হাত বদল হয়ে এখন বাচ্চাগুলো আনা হয়েছে ঢাকায় বিক্রি করার জন্য। যারা ওই যে অঞ্চলে থাকে, পাহাড়ি অঞ্চলে বা আপনার বনভূমি থাকে, বন অঞ্চলে ওরা এগুলা পাচার করে বা রাখে, আর যদি বেশি না বিক্রি করতে না পারে জবাই করে খেয়ে ফেলে, চামড়া পাচার করে দেয় বিদেশে। মালয়েশিয়া ও মিয়ানমারে বাচ্চা 3টি প্রায় 2 কোটি টাকায় বিক্রি করার কথা ছিল আব্দুল কাদেরের। দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় সদস্য সে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী 2 নম্বর রোডের একটি বাড়ি থেকে বাচ্চাগুলোকে আটক করার সময় কাদেরকে ধরতে পারেনি র্যাব।
এই বাঘের 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আপনার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, বাকি 2টা বাচ্চা আপনার টেকনাফ হয়ে হয়তো মায়ানমার বা চায়না অন্য কোনো দেশে হয়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ছিল। এই যে পশু পাচারকারী চক্র, এদেরকে ধরার জন্য কিন্তু আমরা প্রায় 1.5 মাস ধরে কাজ করছিলাম। বাঘের বাচ্চাগুলোকে উদ্ধার করার সময় আটক হয় পাচার চক্রের সদস্য জাকির। বন্যপ্রাণী পাচারের কথা স্বীকার করে সে। বন্যপ্রাণী পাচার চক্রের অনেক সক্রিয় সদস্য আন্তর্জাতিক বাজারে বাঘসহ অনেক প্রাণী পাচার করে আসছে, তাই এসব চক্রের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানায় র্যাব। আরিফুর রহমান, NTV নিউজ, ঢাকা। নরসিংদীতে জজ আদালত এলাকায় বিচারককে পেটানোর ঘটনায় জেলা পুলিশ সুপার সহ 3 পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। 20 জুন তাদের আদালতে হাজির হয়ে ঘটনায় নিজেদের ভূমিকার বিষয়ে জানাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন শামীমের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে 2 সপ্তাহের রুল জারি করেছে আদালত। এছাড়া এই ঘটনায় নরসিংদী জেলা জজ আদালতের নাজির রাকিবুল হাসান বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহার আদালতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহ 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে ঘটনা তদন্ত করে 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। এ ঘটনার প্রতিবাদে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। এদিকে এই ঘটনার পর নায়ক আব্দুল সালাম, রুহুল আমিন ও কনস্টেবল সলিমুল্লাহকে নরসিংদী পুলিশ লাইন থেকে প্রত্যাহার করে পুলিশ একটি তদন্ত কমিটি করেছে। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে আইন মন্ত্রণালয়ও ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে। পুলিশ সর্বক্ষেত্রে আপনারা দেখেন আজকে বাড়াবাড়ি করছে, আজকে তারা কাস্টডির ভিতর মানুষকে হত্যা করে, আজকে তারা সাংবাদিকদের উপর নির্যাতন করে, আজকে আইনজীবীদের উপর নির্যাতন করে এবং আইনজীবীদের উপর নির্যাতন করে আজকে বিচারকরা পর্যন্ত নিরাপদ নয়। আজকে বিচারকদের উপরও তারা নগ্ন হস্তক্ষেপ করেছে। আমরা তার অবিলম্বে বিচার চাই এবং এই ঘটনার বিচার না হলে নরসিংদী জেলা আইনজীবী সমিতি আরো কঠোর অবস্থা পদক্ষেপ নেবে। নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি আজ ঢাকার পুঁজিবাজারের সূচকেও ছিল নিম্নগতি। আজ ডিএসই সাধারণ মূল্য সূচক 36 পয়েন্ট কমে 4689 পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সপ্তাহের প্রথম দিনের তুলনায় আজ লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে 1564 কোটি টাকা শেয়ার। লেনদেন হওয়া মোট 257টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 94টির, কমেছে 138টির এবং অপরিবর্তিত ছিল 25টির দাম। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে লাফার্স সুরমা সিমেন্ট লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং যমুনা অয়েল। সন্ধ্যার খবরে আরও একটা পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, আরও খবর আরেকটু পর। ফরাসি পার্লামেন্টের প্রথম দফা নির্বাচনে সোশ্যালিস্ট জোটের জয়। কাল জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, জোকোভিচকে হারিয়ে সপ্তমবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স পার্লামেন্টের নিম্নকক্ষের প্রাথমিক নির্বাচনে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল ও জোট বিজয়ী হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, জোট পেয়েছে শতকরা 46% ভোট, আর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সার্কোজির দল ইউএমপি পেয়েছে 34% ভোট। এছাড়া চরম দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে শতকরা 14% ভোট, আর কমিউনিস্টদের নেতৃত্বাধীন জোট বামফ্রন্ট পেয়েছে 6.9% ভোট। মোট ভোট পড়েছে শতকরা 57%। আসছে সপ্তাহে দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিনেটের পর নিম্নকক্ষে জয় পাওয়ায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এখন বাধাহীনভাবে তার পরিকল্পিত সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
এবার খেলার খবর। ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্যে কাল হারারে রওনা হচ্ছে বাংলাদেশ। এই সফরে নতুন কোচ রিচার্ড পাইবাসের সাথে জানাশোনার কাজটা সেরে ফেলতে চায় গোটা দল। রিপোর্ট সুব্রত ববির। অবশেষে অন্তত রওনা দেবার একদিন আগে তামিম ছাড়া পুরো দলকে অনুশীলনে পেলেন নতুন কোচ। গত বছর কন্ডিশনিং ক্যাম্পটা ভালোই হয়েছিল বাংলাদেশের, কিন্তু ক্রিকেটাররা ম্যাচের মধ্যে না থাকার প্রভাব পড়েছিল জিম্বাবুয়ে সফরে। টেস্টের সাথে ওয়ানডে সিরিজে হেরেছিল সাকিবের দল। এবারে জিম্বাবুয়ে সফরের আগে দলীয় অনুশীলন হয়নি, তবে ঘরোয়া ক্রিকেটের বদৌলতে ক্রিকেটাররা কিন্তু ম্যাচের মধ্যেই ছিলেন। এশিয়া কাপে আমরা তার আগে আমাদের খুব একটা বেশি প্র্যাকটিস ছিল না, আমরা বিপিএল এ ম্যাচ খেলেছিলাম অনেকগুলো, সো ওটা আমাদের অনেক হেল্প করেছিল এশিয়া কাপে। সো হোপফুলি এই ম্যাচে অনেকে অনেক কন্ট্রিবিউট করেছে আপনার প্রিমিয়ার লিগে, সো সেই দিক থেকে আমি মনে করবো যে ইটস কোয়াইট গুড। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ, এ কারণে আন্তর্জাতিক মর্যাদা না পেলেও ত্রিদেশীয় সিরিজটাকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই মুশফিক মাশরাফিদের। দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার সাকিবের অনুপস্থিতিতে কিছুটা চাপ হয়তো তৈরি হবে, তবে তার জায়গায় ডাক পাওয়া ক্রিকেটাররাই নয়, শুধু পুরো দলেরই সুযোগ তৈরি হয়েছে নিজেদের একটি দল হিসেবে প্রমাণ করার। অনেক প্লেয়াররা এখানে চান্স পাবে, সো তাদেরও একটা দেখার এবং কম্বিনেশন আমাদের ঠিক করারও অনেক প্ল্যান করারও একটা সুযোগ থাকবে। সো অবশ্যই সিরিয়াসলি নিচ্ছে, এবং এটা আপনারা জানেন যে আমাদের কোচের ফার্স্ট ট্যুর, সো সেও চাবে যে অবভিয়াসলি সিরিয়াসলি একটা শুরু করতে। নতুন কোচের দর্শনের সাথে মানিয়ে ওঠা স্বল্প সময় আর দলীয় অনুশীলনের ঘাটতি কাটিয়ে মুশফিকরা জিম্বাবুয়েতে কতটুকু সফল হতে পারে সেদিকে এখন তাকিয়ে থাকতে হবে। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। টেনিস। বছরের সব শিরোপায় যে জকোভিচের নয় তা প্রমাণ করলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। 7 বার ফ্রেঞ্চ ওপেন জিতে তিনি ভাঙলেন বিয়নবর্গের 6টি শিরোপা জয়ের রেকর্ড। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো শ্বাসরুদ্ধকর ফাইনালে নাদাল জিতলেন 6-4, 6-3, 2-6 ও 7-5 গেমে। কালে জিততে পারতেন নাদাল, মাঝখানে জকোভিচ ছাড়াও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। রোববার খেলা বন্ধের সময় চলছিল চতুর্থ সেটের খেলা, কিন্তু এই সেটটা আর জেতা হয়নি জকোভিচের। দারুণ সব ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড শট আর র্যালির পর শেষ পর্যন্ত জয়ের মালা পরেন নাদাল। জকোভিচ সেটটি একটু দীর্ঘায়িত করতে পেরেছেন। এই সাফল্যে ফ্রেঞ্চ ওপেনকে অনেকটাই নিজের করে নিলেন রাফায়েল। এ নিয়ে দ্বিতীয়বার টানা 3 বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়লেন তিনি। 2009-এর আগে টানা 4 বছর ফ্রেঞ্চ ওপেন নাদাল। ইউরো চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। ইউরো চ্যাম্পিয়নশিপের ডি গ্রুপের 4 দল মাঠে নামছে আজ। রাত 10টায় মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড, আর রাত 1:45 খেলবে সুইডেন ও সহ আয়োজক ইউক্রেন। বর্ষণ কবিরের ডেস্ক রিপোর্ট। এমন দু দলের ম্যাচ যেখানে ইতিহাস চলে আসতে বাধ্য। ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের আদি শত্রুতা শেষ হয়েছে সে কবেই, কিন্তু বারবার তাদের ফুটবল যুদ্ধের সময়ও চলে আসে নেপোলিয়ন বোনাপার্ট থেকে রানী দ্বিতীয় এলিজাবেথ পর্যন্ত। ইউরোতে ইংল্যান্ডের রেকর্ড খুব ভালো কিছু নয়, তার উপর রিও ফার্দিনান্দ ও ল্যাম্পার্ডের মতো খেলোয়াড় নেই স্কোয়াডে। জ্বরে ভুগছেন মার্টিন কেলি। এসব দুঃসংবাদের সঙ্গে সুসংবাদ বলতে ইংল্যান্ডের জন্য এটুকুই যে বাবার মৃত্যুর কারণে দেশে ফেরা জার্মেই ডেফো যোগ দিয়েছেন দলের সঙ্গে। কিন্তু ফরাসিদের বিপক্ষে ইংলিশদের কাজটা যে কঠিন তা মেনে নিচ্ছেন অ্যাশলে ইয়াং। প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স কতটা ভয়ঙ্কর সেটা আমরা ভালো করেই জানি। তাদের মুখোমুখি হওয়া বড় চ্যালেঞ্জ, কিন্তু তাদের দিকে বেশি মনোযোগ দেওয়াটা আমাদের কাজ নয়, কারণ দিন শেষে আমরা কি করছি সেটাই লোকের কাছে বড় হয়ে উঠবে। ভাবনায় থাকার কথা ফ্রান্সেরও। দর্শকদের সামনে অনুশীলনের সময় ফরাসিদের ভাবনায় থাকার কথা 2 বছর আগের বিশ্বকাপের কথা। সেখান থেকে প্রথম পর্বে বিদায় নেওয়ার পর এবারই বড় কোনো প্রতিযোগিতায় খেলছে তারা। বিশ্বকাপের ব্যর্থতায় রেমন্ড ডোমেনিক কোচ হিসেবে বিদায়ের পর দায়িত্বটা ফ্রান্সের সাবেক খেলোয়াড় লরা ব্লার কাঁধে। প্রস্তুতি পর্বে এস্তোনিয়াকে বিধ্বস্ত করল খুব স্বস্তিতে নেই ফ্রান্স। কার্ড সমস্যায় রিবেরি সহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়। ইনজুরি সমস্যায় আছেন মাভিলা ও মাতৌদিরা। আমি শুধু বলতে পারি ইংল্যান্ড আমাদের বিপক্ষে নিজেদের উজাড় করে দেবে। অন্যদের মতো তারাও চাইবে ইউরো জিততে, আর প্রতিপক্ষ ফ্রান্স হলে তো কথাই নেই। তাই বলছি আমাদের অনেক শত্রু থাকতে হবে মাঠে। তাদের রক্ষণ জমাট আর আক্রমণটাও বেশ ভালো। ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা আসলে খুব সহজ নয়। ডি গ্রুপের অন্য 2 দল সুইডেন ও সহ আয়োজক ইউক্রেনের ম্যাচ নিয়ে খুব আলোচনা নেই। 92 সালে ইউরোর সেমিতে খেলা সুইডেন এই ম্যাচে এগিয়ে আছে। অন্যদিকে রহস্যময় পাকস্থলী সমস্যা কাটিয়ে উঠেছে স্বাগতিক ইউক্রেনিয়ান ফুটবলাররা।
2006 সালে বিশ্বকাপের শেষ আটে ওঠা দলটি নিজের মাটিতে ইউরোতে অন্তত ওই কাজটি করে দেখাতে চায়। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছে যে আবার আগে একেএসটিএমটি বা শিরোনামগুলো আরো একবার। তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি না মানলে ঈদের পর হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচি, গণসমাবেশে খালেদা জিয়ার ঘোষণা। যানবাহন শূন্য রাজধানীর অনেক সড়ক জনদুর্ভোগ চরমে, দেশের বিভিন্ন রুটে ঢাকামুখী যান চলাচলে বাধা। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন জটিলতা নিরসনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত মজিনা। কোকেনের বাজার সৃষ্টিতে সক্রিয় আন্তর্জাতিক মাদক চক্র, বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে রুট হিসেবে। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।